অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনূস সাহেবের সরকার আসলে কতটুকু ক্যাপাবল রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। কিন্তু ডক্টর ইউনূসের মতন মানুষরা কথা কম বলে কাজ বেশি করে। দেখেন ঘটনা কিন্তু ঘটাই দিছে কে কেমন দিলাম, কিন্তু ঘটনার টুইস্ট তো ছিল অন্য জায়গায়। কাকু অবশ্য এক লাইন বলে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না। ভারতের তরফ থেকে বা ভারতের সেনার তরফ থেকে বলা ভালো, কোন রকম কোনো ফোন কল গিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনাপ্রধানের কাছে? সেনাবাহিনী কিন্তু সময় মতেই আসল তীরটা মারে। উদাহরণ চিল্লাইলা বলা মাত্র অ্যাকশন, কি বলছিল? অ্যাকশন শুরু হয়ে গেছে। আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করে স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, বুঝছাও ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। 2014 সালের পর এই প্রথম 2025 সালে সক্ষম হয়েছে। এতদিন করতে দেওয়া হয়নি, অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত। ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। যখন শেখ হাসিনা ছিল তখন এই কথা আমি উচ্চারণই করতাম। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত করছি আরো একটি নতুন নিউজ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওর শুরুতেই কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন এবং থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটার আসলে টপিকটা কি। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে কয়েকটি ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, কয়েকটি প্রতিবেদন দেখানো হয়েছে। এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ সেই সমস্ত রাজনৈতিক দল বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে, তাদের অবস্থান নিয়ে কিন্তু এখন জনগণ অনেক কথা বলতেছে, সাধারণ রাজনীতিকবিদরা অনেক কথা বলতেছে। সেই সমস্ত ভিডিওই কিন্তু আজকে ভিডিওটিতে দেখানো হয়েছে। তো দর্শক, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব। আসসালামু আলাইকুম। 8ই আগস্ট ডক্টর ইউনূস বলছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন এই ছাত্ররা। যেই নালে উত্থান ওই নালেই কিন্তু মাঝে মাঝে বিনাশ হয়। যেমন ধরেন, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে গিয়া তো কাউরে থাপড়ায় নাই, কোনো ব্যবসায়ীর কাছে চান্দা চায় নাই, তাই না? অথবা ধরেন ঘুষের জন্য টাকা দাবি করে না ব্যক্তিগতভাবে, কিন্তু তার যে চেলা চামুন্ডা মন্ত্রী, এমপি, লোকাল পর্যায়ের যে ইউনিয়নের নেতা, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিল, তারা যখন অপকর্ম করত, বদনাম হইতো কার? আপনার অন্তরে গোস্বা আসতো কার প্রতি? যে এই সিস্টেমটার যে নাটের গুরু শেখ হাসিনা, যার কারণে এক দফা এটা বাস্তবায়ন হয়ে গেছে। এখন আজকের দিনে এসে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী নামে যে সকল চাঁদাবাজরা আছে, অধিকাংশ এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। ভালোরাও আছে, ভালোরা আবার স্ট্যাটাস দেয় যে আমাদের নাম দিয়ে যদি কেউ ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি করে তাহলে এদেরকে আপনারা ধরাই দিবেন। কিন্তু আপনি দেখেন, আজকে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের একটা ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাহলে কি নিয়া? মাদক নিয়া। যেই মাদকের থাবায় বাংলাদেশ শেষ, যে মাদকের থাবায় ছাত্রলীগ শেষ, যেই মাদকের থাবায় যুবলীগ শেষ, সেই মাদক ব্যবসাতেই এখন ছাত্রলীগ যুবলীগের যেই খালি আসনটা, একদিকে ছাত্রদলের কিছু পোলাপান টানতেছে যুব দলের, আরেকদিকে বৈষম্য বিরোধী যারা আছেন তারাও ভাগ বসাচ্ছেন। তাদের কাছ থেকে ইয়াবা জব্দ সহ আজকে আমরা যদি দেখি, রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের খানপুরের যে এলাকাটার নাম হচ্ছে আপনার 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। আটক দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন। এই ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর আমি আবারও বলি, দেখেন, বহিষ্কার এই খেলা আওয়ামী লীগও খেলছে, বিএনপিও খেলছে, কিন্তু দলকে কি ঠিক রাখতে পারছে? না। আপনার হাতে যখন ক্ষমতা আছে, আপনার উচিত আপনার দলের কেউ যদি কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দলের পক্ষ থেকে নেন। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, সে একটা মামলা খেয়ে জেলে গেছে, তারপর তার যখন আদালতে জামিন শুনানি হবে, জজ সাহেবের মাথার উপর একটা প্রেশার থাকে, এরা বৈষম্য বিরোধী, এদের বস যিনি ইউনূস তিনি ক্ষমতায়। সো এখানে প্লাস মাইনাস আপনার কিছুটা তো ঝামেলা হয়ে গেল, তাই না?
এখন আমার দৃষ্টিতে যেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিলে থানা, পুলিশ, প্রশাসন, জজ তারা বোঝে যে না, সেই অপরাধী, তার সঠিক পানিশমেন্ট দেওয়ার সুযোগ আছে, জামিনের প্রাপ্ত হলে তার জামিন দিবে, কিন্তু বিচারটা কোথাও না কোথাও প্রভাবিত হবে না। কিন্তু রাইট নাও অনেক কিছুতে হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের অপকর্ম বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায়, জাতীয় নাগরিক কমিটি, পার্টির অনেক নেতা কর্মীরা সারা বাংলাদেশে শুরু করছে, এই সকল কিছুর দায়ভার গিয়া পড়তেছে ডক্টর ইউনূসের উপর। যে না, এই লোকটা ভাই, তারে দিয়া হবে না, তিনি বৈশা দেশটারে আউলাই ফেলছেন, আগেই তো ভালো ছিলাম, তিনি কি করতেছেন, ছাত্ররা তার নিয়োগকর্তা, তিনি তো ছাত্রদেরকে অভার সুবিধা দিচ্ছেন, জনগণ কি তাহলে ধৈর্য হলো, এরকম আওয়াজ মার্কেটে উঠছে। এই বৈষম্য বিরোধীরাই যে কোনো সময় দেখবেন যে এই ডক্টর ইউনূস সরকারের উত্থান যেমন করছে, পতনও করে দিবে। কারণ মানুষ বিরক্ত হচ্ছে, তো চাঁদাবাজি টান্দাবাজি এগুলো মানুষ পছন্দ করছে না, অন্য দল করে মাইনা নেয়। কিন্তু যারা এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার, তারা করলে এটা মানুষ মানতে পারে যে তোমরা তো ভালো থাকুন। পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না। মোটামুটি স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকে এগোচ্ছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদী তৎপরতা চালানো হতে পারে। ভারতের যে আশঙ্কা, বাংলাদেশের যে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মৌলবাদীদের আস্ফালন, তাতে সেই বিষয়টি প্রমাণিত করে দিচ্ছে। আমরা যতই ধরে নিই যে ভারত তার নিজস্ব স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কিংবা আওয়ামী লীগকে ভারত বাংলাদেশে বারবার ক্ষমতায় দেখতে চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যে মেসেজটি দিয়েছিল 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে, যে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য, নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন, প্রকারান্তরে সেটি প্রমাণ করে দেওয়া হচ্ছে, বা অটোমেটিক্যালি কেউ খেলতে গিয়ে সেটি সত্য প্রমাণ করছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ বিপরীত যদি আমরা ভাবি তাহলে কি হতে পারে বোঝা যাচ্ছে। এবং এই মন্তব্যটি তিনি করেছেন শনিবারে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানে চীন এবং পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক, সেই জায়গা থেকে বাংলাদেশ প্রসঙ্গ তিনি বলেন যে চীন ও পাকিস্তানের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে, যা মেনে নিতে হবে। এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। অর্থাৎ চীন এবং পাকিস্তানকে তারা দুই মুখ থেকেই তাদের জন্য একটা হুমকি হিসেবে দেখছে, এবং সেই দুই হুমকি, দুই ফ্রন্ট লাইনের জায়গা থেকে বাংলাদেশকেও ভর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে, সে কথাই অনেকটা তিনি বুঝিয়ে দিয়েছেন। দ্বিবেদী বলছেন যে আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতার সম্পর্ক, সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ, পাকিস্তানের কথা বলছে, আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। অতএব আমরা উদ্বিগ্ন, সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, স্পষ্টভাবে বলছে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে এখনই, বা এই মুহূর্তে সেটি কোন দিকে যাচ্ছে, কি হবে, সাংবাদিক এমন প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে সেটি বলার সময় এখনো আসেনি, এটি বললে খুব দ্রুত এটি বলা হয়ে যাবে। তার এই কথার মধ্যেই অনেক ধরনের ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি। অর্থাৎ সিদ্ধান্ত তারা নিয়ে বসেই আছে, কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না। তিনি বলছেন যে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। আমি এই বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীর সম্পর্কে উল্লেখ করেছেন যে তাদের সঙ্গে সম্পর্ক খুবই শক্তিশালী। তাদের সঙ্গে আমাদের নিয়মিত নোট বিনিময় হয়, যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়, সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব যাতে এড়ানো যায়। গত শুক্রবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনিও স্পষ্ট করে বলেছেন এবং আরও একবার মনে করিয়ে দিয়েছেন, তারা চাই যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনকারীদের বা হামলাকারীদের দ্রুত সাজা হোক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয়ে নিষ্পত্তি করুক। যদি এই কথাটি ভূতের মুখে রাম নামের মতন অবস্থা। যে শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে তার দুলাভাই, ওইটা যে পোশাকের জন্য করেনি, ওর যে ধর্ষণের প্রবৃত্তি থেকে করছে, এটা আমাদের কারোই বোঝার বাকি নাই, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, শাহবাগীরা যেভাবে ভাবে সেভাবে ধর্ষণ কতটা বন্ধ হবে, বা আদৌ বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা। দেখেন, ধর্ষণ বন্ধ হওয়ার জন্য ধর্ষকের মনে ভীতি সৃষ্টি হওয়া জরুরি, যে এই খারাপ কাজটা করলে তাকে একটা নির্দিষ্ট শাস্তি পেতে হবে। শাস্তিটা কি? বিবাহিত লোক ধর্ষণ করলে
তাকে এক ধরনের শাস্তি রয়েছে, মাটিতে অর্ধেক পুঁতে রাখা, পাথর নিক্ষেপ করা, এই ধরনের একটা। আর অবিবাহিত ধর্ষণ করলে আরেক ধরনের শাস্তি রয়েছে। এইটা বিধান, জাস্ট এই বিচারটুকু কোনো দিন হয় না। অথবা অন্য আপনারা আমাকে, ঠিক আছে, 10টা ধর্ষণ মামলা দেখাবেন যেটা রাষ্ট্র যত্নের সহকারে নিষ্পত্তি করেছে এখন পর্যন্ত। কোনো দলকে বলবো না, এটা ওভারঅলি রাষ্ট্র তো একটা দল না। রাষ্ট্র মানে বিএনপি, রাষ্ট্র মানে আওয়ামী লীগ, রাষ্ট্র মানে জামাত, রাষ্ট্র মানে আমরা আপনারা সবাই মিলে। এই রাষ্ট্র 10টা ধর্ষণের মামলা মানে যথাযথ শাস্তি দিয়েছে, এরকম একটা বিষয় আপনারা দেখান। আপনারা সেটা দেখাতে পারবেন না। আপনার কাছে যেই আইনটা আছে যে ধর্ষণের জন্য এই শাস্তি, ধরেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি বা যেটাই আছে, আমার প্রশ্ন হলো সেইটাই কতটুকু করা হয়। একজন শাহবাগী যদি উন্মুক্ত হবে, শাহবাগী চেতনা চর্চা করতে পারে, একজন ইসলামপন্থী মানুষ তার ইসলামের চিন্তাগুলো সে চর্চা করবে, হিন্দুরাও করবে, খ্রিস্টানও করবে, বৌদ্ধও করবে। কিন্তু যেটা হচ্ছে সেটি হলো ইসলাম কেন্দ্রিক চিন্তা ও চেতনাকে উগ্রতা হিসেবে প্রমোট করা হচ্ছে, উগ্রতা হিসেবে বানানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের সমস্যাটা এইখানেই, তাদের উপর দমন নিপীড়ন কমে নাই। আমরা ইতিপূর্বে যে দেখেছি যে ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার তাদেরকে যেভাবে উগ্র হিসেবে শেখ হাসিনা উপস্থাপন করতো, এখন কিছু তরুণ নেতা তাদেরকে একইভাবে উগ্র হিসেবে উপস্থাপন করছে। আমাদের সমস্যা এইখানেই। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত। আহারে ভারত রে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। যখন না শেখ হাসিনা ছিল তখন এই কথা মানে উচ্চারণই করতো না। নির্বাচন কেমনি হবে না হবে বলার সাথে সাথে বলতো যেটা না, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এখন আর বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না। এখন নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংখ্যালঘু, সব বিষয়টা হচ্ছে ভারতের। এখন ভারত সবকিছু টেক ওভার করছে। আগে মানে এইসব বিষয় উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যে এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়, নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের সরকার ডিসিশন নেবে, তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে, এই সমস্ত কথাগুলি বলতো। এখন কিন্তু তারা সেটা বলছে না। এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চায়। তো অন্তর্ভুক্তমূলক নির্বাচন আগে কারা বলতো? আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র। কেন বলতো? যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে। আর ভারত তখন বলতো না। কেন বলতো না? এই কারণে, যেহেতু আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগ চায় তারা নিজেরা নির্বাচন করবে এবং ক্ষমতায় থাকবে। এই জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচন কথা বলেনি। কি রাতারাতি কিভাবে পাল্টে গেল। এখন আমেরিকা নিশ্চুপ বাংলাদেশের ব্যাপারে, তাদের কোনো ব্রিফিং নাই, কিছু নাই। মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচন কথা বলে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথা বলে। আমেরিকা চুপ। আর হচ্ছে ভারত এখন খুব মানে গণতন্ত্রের একটা ধ্বজাধারী, তারা হলো সব দায়িত্ব নিয়ে এখন কথা বলছে। দেখেন মানে ভারতের যে কত কি বলে ন্যাক্কারজনক, তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা। এখন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা, এসব নিয়ে তারা উচ্চকিত। সে কথা এখন আর তারা গোপন রাখছেন না, একদম সামনাসামনি আনছে। ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল, তারা চায় যে সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের, সেই দায়িত্ব তারা পালন করুক। এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানও দেওয়া হয়েছে। দেখেন এখন বাংলাদেশে তারা খতিয়ানও মানে রেকর্ড করে রাখতেছে, সেই ব্যাপার তারা সামনেও আনছে। সেখানে বলা হচ্ছে গত বছর 5ই আগস্ট থেকে এই বছরের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 2374টি ঘটনা ঘটছে। তো 5ই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে। 5ই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় 15 বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি, এই খতিয়ান তাদের নাই। এখন তাদের হিসাব হলো সব 5ই আগস্টের পর থেকে। তার মধ্যে সে দেশের পুলিশ 1254টি ঘটনা যাচাই করেছে। এসব ঘটনায় 98% রাজনৈতিক। তিনি বলেন, ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অপরাধীদের সাজা দেওয়া হোক। সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তহিদ হোসেন এক মন্তব্য বলেছিলেন যে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে ভারতের উদ্বেগের কারণে সেই প্রশ্নের উত্তরে জয়সওয়াল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন। জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের আইন শৃঙ্খলা এটা বলতেছে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই দেশের আভ্যন্তরীণ বিষয়, এখন তারা সেটা বলতেছে না। আচ্ছা, গুরুতর অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কি কারণে মানে উদ্বেগজনক, সেটারও কারণ তারা ব্যাখ্যা করতেছে। এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই ভারতের কাছে। বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সম্প্রতি রাজনৈতিক দল গঠন করেছে, এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত তাই তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করবে। আর সেই জন্যই কষ্ট লাগতেছে। এই কথাগুলি যদি তারা আগে বলতো, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমির নির্বাচন, সেই নির্বাচনের আগে যদি তারা বলতো, তাহলে হয়তো আওয়ামী লীগ একটু চিন্তা করতো। হ্যাঁ, তখন কিন্তু তারা একদম মুখে তালা মেরেছিল। ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে, কিন্তু তারা
বলে তো নি। দর্শক, আমাদের দেশটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আর এই বাংলাদেশটাকে নিয়ে বর্তমান সময়ে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া গুজব ছড়াচ্ছে। বিশেষ করে ভারতের কিছু সোশ্যাল মিডিয়া এমন ভাবে বাংলাদেশকে নিয়ে কথা বলতেছে যেন বাংলাদেশটার মধ্যে মানে হইচই হচ্ছে, বাংলাদেশটা কোনো আইন শৃঙ্খলায় চলতেছে না, বা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকারটা কোনোভাবেই তাদের নিজেদের কাজ পালন করতে পারতেছে না। কিন্তু দর্শক, আপনারা কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে আপনাদেরকে, এই ভিডিও ফুটেজগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার তার নিজের পদ থেকে সরে গিয়েছে, নাকি আসলে অন্তর্বর্তীকালীন সরকার যেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে সেই দিকে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে? এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।